আসসালামু আলাইকুম। আমি ডক্টর হারুনুর রশিদ জুয়েল। আজ কথা বলবো রেড ব্লাড সেলস ইন্ডিসেস গুলো নিয়ে। তো তাহলে কথা আজকের টপিক গুলো হবে হচ্ছে মেইনলি এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি এবং হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড। এবং এগুলো জানার জন্য আমাদের জানতে হবে পিসিবিটা কি। তো এই নিয়ে আজকে কথা হবে। তো পিসিবি বা প্যাকড সেল ভলিউম, আমরা যেটাকে বলি প্যাকড সেল ভলিউম, নামের ভিতরেই বলা আছে প্যাকড। প্রথম কথা হচ্ছে প্যাকড। প্যাকড সেল ভলিউম, সেল বলতে এখানে কোন সেল বোঝানো হবে? রেড ব্লাড সেলস। রেড ব্লাড সেলস প্যাকড অবস্থায় যে ভলিউম হবে সেটা হচ্ছে পিসিবি। ধরা যাক আমরা একটা টেস্ট টিউব নিয়েছি, এটা একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবে আমরা ধরা যাক 100 ml ব্লাড নিয়েছি। 100 ml ব্লাড নিয়ে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ করলে আমরা জানি যেগুলো আলাদা আলাদা হয়ে যায়, প্লাজমা এবং ব্লাড সেলস। তো নিচে জমা হচ্ছে আরবিসি। ধরা যাক এই লাল যে অংশটা এটা হচ্ছে আরবিসি জমেছে, আর এটা হচ্ছে বাফি কোট, আর উপরে হচ্ছে প্লাজমা। তাহলে এই ব্লাড তো, তাহলে প্লাজমা এবং ব্লাড সেলস নিয়ে, তো প্লাজমাটা উপরে চলে গেল, ব্লাড সেলস গুলো নিচে থাকলো। এখন এই যে নিচে যে জমলো আরবিসি গুলো, এই আরবিসি গুলো এখানে প্যাকড অবস্থায় আছে, প্যাকড অবস্থায় একেবারে কাছাকাছি, ক্লোজলি। তো এই প্যাকড অবস্থায় যে ভলিউম, এটা হচ্ছে প্যাকড সেল ভলিউম। এখানে যদি আমি 100 ml ব্লাড নেই, এই টেস্ট টিউবে যদি 100 ml ব্লাড থাকে, তাহলে দেখা যাবে যে 45 ml ব্লাড হয়তো আরবিসি দিয়ে তৈরি, মানে আরবিসি অংশটা দখল করেছে। তাহলে এই 45% যেটা, এটা হচ্ছে আসলে এই 100 ml এর ক্ষেত্রে এটা হচ্ছে প্যাকড সেল ভলিউম। তাহলে আমরা বলতে পারি কত, যে এই 100 ml এর ক্ষেত্রে 45 ml হচ্ছে আরবিসি গুলো 45 ml এরিয়া দখল করেছে যখন তারা প্যাকড ছিল, এই জন্য এটা নাম প্যাকড সেল ভলিউম। তাহলে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে একসাথে হয় কত? 45% হচ্ছে প্যাকড সেল ভলিউম। এটাই হচ্ছে নর্মাল প্যাকড সেল ভলিউম। এটার রেঞ্জ আছে, মেলে একরকম, ফিমেলে একরকম। মেলে হচ্ছে 0.40 টু 0.54 বলি, বা আমরা বলতে পারি যে 40 থেকে 54%, মানে হচ্ছে হোল ব্লাডের 40 থেকে 54% অংশ থাকবে হচ্ছে রেড সেল। এটা আমরা বলি প্যাক সেল বলি, মানে প্যাকড অবস্থায় রেড সেল এত পার্সেন্ট অংশ দখল করবে। তো এটাকে যদি আমরা পার্সেন্ট না বলে লিটারে বলতে চাই, তাহলে কি যে 100 ml এর ভিতর 45 ml, মানে কি 0.45। যদি লিটারে আমরা হিসাব করি, তাহলে এই জন্য আমরা যেহেতু উপরেরটাও এমএল নিচেরটাও এমএল, বা এই যে এটাকে আমরা যদি লিটারে করি, 1 লিটারের ক্ষেত্রে কত হবে? 100 ml যদি 45 ml হয় আরবিসির প্যাকড সেল ভলিউম, তাহলে 1 লিটারে কত হবে? 450 ml, তাই তো? 100 ml এ, বা 100 ml টাকে যদি আমি 1000 ml করতেছি, 10 দ্বিগুণ করতেছি, তাহলে 45কে 10 দ্বিগুণ করলে 450 ml, বা হচ্ছে 1 লিটারে হবে 450 ml কে আমি লিটারে যদি করি 0.45 লিটার। এটাই আমরা এইভাবে বলতে পারি যে 0.4 লিটার থেকে 0.54 লিটার, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, বা পার্সেন্টেজ করলে 40 থেকে 54%। মেন ফিমেলে আছে 37 থেকে 47%, বা 0.37 টু 0.47 লিটার বাই লিটার। দেখ এটার যেহেতু উপরে লিটার নিচে লিটার কেটে কেটে যাবে, এটাকে শুধু ওই লিটার বাই লিটার হিসেবে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, তো প্যাকড সেল ভলিউম গেল, মানে হচ্ছে টোটাল সেলের ভলিউম, টোটাল আরবিসি যেটা, সেটার ভলিউম টোটাল ব্লাডের তুলনায় কত পার্সেন্ট, এটা হচ্ছে পিসিবি। এখন আমরা আসি এমসিবি, মিন সেল ভলিউম বা মিন কর্পাসকুলার ভলিউম। তাহলে এখানেও বলে যে মিন মানে কি? মিন মানে আমরা কি জানি? অ্যারিথমেটিক মিন বা গড়, এভারেজ। এভারেজ সেল ভলিউম কার, কোন সেলের? আরবিসির কথা বলতেছি আমরা। তাহলে এভারেজ বা মিন কর্পাসকুলার মানে আরবিসির ভলিউম, মানে একটা আরবিসির ভলিউম কত, এভারেজ, গড়, কোনটা একটু বড় কোনটা একটু ছোট, এটা গড় করতে হয়। তাহলে এটা গড় করার নিয়ম কি? তাহলে টোটাল ভলিউম কত আরবিসির, টোটাল ভলিউম বাই টোটাল নাম্বার অফ আরবিসি। এই তো গড় করার নিয়মিত তাই। যে কোনো, যদি আমরা 10 জনের বয়সের গড় করতে চাই, তাহলে কি করি? সবার বয়সের যোগফল বাই নাম 10 দিয়ে ভাগ দিব, তাহলে টোটাল নাম্বার দিয়ে ভাগ দিব কাকে? টোটাল ভলিউমকে। তাহলে এটাই তো হচ্ছে এমসিবি বের করার নিয়ম। তাহলে টোটাল ভলিউম কোনটা? ওই যে পিসিভি, প্যাকড সেল ভলিউম। এটাকে আমরা ভাগ দিব হচ্ছে টোটাল নাম্বার অফ আরবিসি। টোটাল নাম্বার অফ আরবিসি কত আমরা জানি? 5 মিলিয়ন/কিউবিক মিলিমিটার। তো এটাকে আমরা এককগুলো ইউনিট ইউনিট ঠিক করলে এই ইকুয়েশন ইউজ করে যা পাবো সেটাই হচ্ছে আমার এমসিভি, মিন কর্পাসকুলার ভলিউম।
কত এটা আমরা জানি 76 টু 96 ফেমটোলিটার। এটা হচ্ছে ভ্যারি করে, বিভিন্ন বইয়ের রেঞ্জে ভ্যারি আছে, ল্যাব টু ল্যাব ভ্যারি করে। অনেকেই বলে 80 টু 100 ফেমটোলিটার, বা কেউ বলে 91 প্লাস মাইনাস 9 ফেমটোলিটার। এগুলো রেঞ্জ আর কি, একটা রেঞ্জ মেনটেন করবে। তাহলে একটা সেলের এভারেজ ভলিউম কত, গড় ভলিউম কত, এই ভলিউমটা যদি কমতে পারে আবার বাড়তে পারে। তো ভলিউম যদি কমে তাহলে আমরা কি বলবো, যে যেটাকে আমরা বলি মাইক্রোসাইট, এটাকে আমরা এই রেঞ্জের ভিতরে থাকলে সেই সেলটাকে আমরা বলবো নর্মোসাইট, মানে যে আরবিসিটা এই রেঞ্জের ভিতরে থাকবে সেটা নাম হচ্ছে নর্মোসাইট। আর এর চেয়ে যদি কম হয় এমসিবি লেস দেন 76 হলে তাকে আমরা বলবো মাইক্রোসাইট। আর মোর দেন 100 ফেমটোলিটার হলে তাকে আমরা কি বলবো, ম্যাক্রোসাইট। বা লেস দেন 80 যদি ধরি, তাহলে মাইক্রোসাইট কখন পাবে, মাইক্রোসাইটিক হাইপোক্লোমিক অ্যানিমিয়া আমরা জানি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এগুলোতে পাবো। আর ম্যাক্রোসাইটিক কখন পাবো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা পাবো। এখন আমরা আসি এমসিএইচ। এমসিএইচ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এটা নামের ভিতরে বলে দেওয়া আছে। তাহলে মিন মানে কি, গড়। মিন মানে গড়, এভারেজ সেল হিমোগ্লোবিন, মানে একটা আরবিসিতে কতটুকু হিমোগ্লোবিন আছে এভারেজে। আচ্ছা, ওই যে মিন কর্পাসকুলার ভলিউম, তো আরবিসির ভলিউম তো খুব ছোট, এই জন্য এটাকে ফেমটোলিটারে প্রকাশ করা হয়। মানে লিটার তো অনেক বড়, ভলিউমের আয়তন আমরা জানি লিটার লিটার, এইভাবে মনে রাখতে পারি যে কোনটাতে আমরা কোন একক ইউজ করব। যেহেতু ভলিউমের আয়তন স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে লিটার, লিটার এটা যেহেতু অনেক ছোট এই জন্য এটা আমরা বলি ফেমটোলিটার। আর মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, একটা আরবিসিতে কতটুকু হিমোগ্লোবিন আছে গড়ে, এটা হচ্ছে এমসিএইচ। তো হিমোগ্লোবিন এটা ধরে ওজন করব, তো ওজন আমরা কি দিয়ে করি, আমরা জানি ওজনের একক কি, কিলোগ্রাম, এসআইএন। কিন্তু এটা যেহেতু ছোট, এটা কি করবো গ্রাম। এটা তো শুধু ছোট না, অনেক ছোট, অনেক কম, তাহলে এটা আমরা কি বলি, পিকোগ্রাম। এভাবে মনে রাখতে পারি যে কোনটা লিটার আর কোনটা ফেমটোলিটার, কোনটা পিকোগ্রাম হবে। তো এখন এভারেজ আরবিসি ভলিউম আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে টোটাল হিমোগ্লোবিন কত, মানে সরি, মানে আরবিসিতে কতটুকু মানে এভারেজ হিমোগ্লোবিন আছে। তাহলে আমাদের কি লাগবে, টোটাল হিমোগ্লোবিন লাগবে বাই তাহলে আরবিসির নাম্বার, আরবিসি কাউন্ট দিয়ে ভাগ দিব, এই দিলেই তো বের হবে এতগুলো আরবিসি তাতে মোট এত হিমোগ্লোবিন, তাহলে ভাগ দিয়ে বের হলে তাহলে একটা আরবিসিতে কতটুকু হিমোগ্লোবিন, এটাই তো বের করার উদ্দেশ্য। ইউনিট ইউনিট ঠিক করলে পরে যেটা আসবে সেটা হচ্ছে মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন। এটা কত, যেহেতু বললাম যে এটার ইউনিট হচ্ছে পিকোগ্রাম, তাহলে হচ্ছে এটা আমরা বলি 27 থেকে 32 পিকোগ্রাম। এই হচ্ছে ওর ইউনিট রেঞ্জ। তাহলে একটাতে কতটুকু, এখন হচ্ছে মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কত, তাহলে এইটা এটা কি একই জিনিস হলো। আচ্ছা আচ্ছা, এটা বলে নিই যে মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন তাহলে কমবে কখন, একই কথা। তাহলে এটা আইডিএ তে কমবে, মাইক্রোসাইটিক হাইপোক্লোমিক অ্যানিমিয়াতে কমবে। আর বাড়বে কোথায়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে বাড়বে মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে সেল বড় হয়, ওই অনুপাতে হিমোগ্লোবিনও বেশি বেশি জমা হয়, তাহলে প্রতি সেলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে। আচ্ছা, এখন আমরা আসি মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। তাহলে এটা হচ্ছে একটা সেলে মেইন কর্পাসকুলার, মানে গড়, কর্পাসকুলার মানে গড় সেলে, মানে প্রতি সেলে কতটুকু গড়, কিসের, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের গড় কেমন। তাহলে এই এখানে বলছি হিমোগ্লোবিন কতটুকু আর এখানে কনসেন্ট্রেশন কতটুকু, পার্থক্য আছে তাহলে নিশ্চয়ই একটু। পার্থক্যটা কি, ধরা যাক আমার এটা একটা টেস্ট টিউব ধরলাম, ধরা যাক এটা একটা 100 ml এর টেস্ট টিউব। এটা যদি অর্ধেক হয়, টেস্ট টিউবের অর্ধেক, মানে ধরা যাক এই টেস্ট টিউবে আমি কথার কথা যে 50 ml ব্লাড নিয়েছি, 50 ml ব্লাড নিয়েছি। তাহলে টেস্ট টিউব যদি 100 ml এর হয়, তার মধ্যে যদি 50 ml ব্লাড থাকে, যদি আমি পার্সেন্টেজ হিসাব করি, কনসেন্ট্রেশন হিসাব করি, তাহলে বলতে পারি 50% হচ্ছে এটা ভর্তি, যে এই টেস্ট টিউবের 50% হচ্ছে আমি যেটা একটা নিয়েছি, ব্লাড নিয়েছি বা পানি নিয়েছি বা কিছুটা নিয়েছি, ধরা যাক 50% পানি নিয়েছি, আর 50% হচ্ছে টেস্ট টিউবটা পানিতে ভর্তি, তাহলে বলবো হাফ ভর্তি। যদি কনসেন্ট্রেশন হিসাব করি তাহলে 50% হচ্ছে ভর্তি, এরকম কনসেন্ট্রেশন। আর এটাতে আছে কতটুকু, সেটা তো এমন না যে 50 ml ধরে আমরা ওজন যদি করি তাহলে সে 50 ml হইতে হবে এমন, মানে সরি, ওজন যদি করি তার একটা আলাদা হিসাব আছে, মানে ওজন একরকম হবে, পার্সেন্টেজ একরকম হবে। এটা 50 দিয়ে 100 দিয়ে একটু ঝামেলা হচ্ছে। যদি আমি এরকম করতাম, ধরা যাক এটা 90 ml, সেখানে 45 ml
আমি পানি নিয়েছি, তাহলে আমি বলতে পারবো যে 50% এটা ভর্তি, তাই তো? কিন্তু যখন আমি বলবো যে এটা কতটুকু আছে, তখন আমি কিন্তু বলবো 45 ml। 100 আর 50 তে ঝামেলা হয়েছিল, যদি দুটাই 50 হয়, তো 90 ml এর ভিতরে হচ্ছে, তাহলে পার্সেন্টেজটা এরকম। তো একটা হিমোগ্লোবিনে আমি যদি একটা ধরা যাক আরবিসি, একটা আরবিসি তে হিমোগ্লোবিন কত পার্সেন্ট আছে আর হিমোগ্লোবিন কতটুকু আছে। এই আরবিসি তে হিমোগ্লোবিন আছে হচ্ছে ধরা যাক 30 পিকোগ্রাম, 30 পিকোগ্রাম। কিন্তু এটা পার্সেন্টেজ যদি আমি হিসাব করি, যে টোটাল আরবিসিটাকে যদি 100 ধরি, তাহলে এটা দেখা যাবে যে হয়তো 33% হিমোগ্লোবিন আছে। সাধারণত আরবিসির 1/3 এরিয়া হিমোগ্লোবিন থাকে। তো আরবিসি যদি 100 হয়, 1/3 মানে কত? 33। 3 33 যদি 99, মানে 100 1/3 হয় 33। তো দেখা গেলো 33% হিমোগ্লোবিন আছে, কিন্তু ওজন যখন আমি করবো তখন হচ্ছে 30 পিকোগ্রাম। তো এই হচ্ছে এমসিএইচ আর এমসিএইচ এর পার্থক্য। তাহলে এমসিএইচ এটা হচ্ছে কনসেন্ট্রেশন। এই তথ্যটা আমাদের পরে লাগবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখি, যে আরবিসি যে বললাম যে 1/3 এরিয়াতে হিমোগ্লোবিন থাকে, তাহলে পার্সেন্টেজ হিসেবে 100তে 33% হয়। এটাই আসলে এর নর্মাল রেঞ্জ। এই যে এমসিএইচসি নর্মাল কত, তাহলে 33% এর নর্মাল রেঞ্জ। তো রেঞ্জ হিসেবে বলে 31 থেকে 35 গ্রাম পার্সেন্ট বলে আসলে, বা গ্রাম পার ডেসিলিটার। এমসিএসসি বলা যায় 31 থেকে 35 গ্রাম পার ডেসিলিটার। ওই যে আমরা যেটা এঁকেছিলাম, যে একটা টেস্ট টিউবে যে 45 ml হচ্ছে 100 ml ব্লাড হলে টোটাল 45 ml হচ্ছে আরবিসি। এই 45 ml এর যদি আমরা 1/3 করে ধরি, যে আরবিসির 1/3 থাকে হচ্ছে হিমোগ্লোবিন, তাহলে 45 এর 1/3 কত? 15। সেই হিসাবে কিন্তু দেখেন হিমোগ্লোবিনের ওই ইয়েটাও মিলে। হিমোগ্লোবিন নর্মাল রেঞ্জ কত? 15 গ্রাম পার ডেসিলিটার, সেই হিসেবে মিলে। তো এই হিসেবে আবার এদিকে এমসিএইচসি মিলানো যায় 31 থেকে 35, বা যদি আমরা মাঝখানে ধরি তাহলে 33% আর কি, 33.3% হবে আর কি, এক্স্যাক্টলি যদি আমরা 1/3 হিসেব করি। তাহলে এমসিএইচসি আর এমসিএইচ এর পার্থক্য বোঝা গেল। এমসিএইচসি বাড়ে কখন, এমসিএইচসি কমে কখন? এমসিএইচসি কমে আমরা জানি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আচ্ছা, এমসিএইচসি দিয়ে আমরা কি দেখি? এমসিইউ দিয়ে যেমন আমরা দেখি হচ্ছে সাইজ, মানে সেলের সাইজ, এটা কি ম্যাক্রোসাইট, মাইক্রোসাইটিক না নর্মোসাইটিক। এমসিএইচসি দিয়ে আমরা বলতে পারি এটা কি হাইপারক্রোমিক, নাকি নর্মোক্রোমিক, নাকি হাইপোক্রোমিক, এটা বলতে পারি। তাহলে এমসিএইচসি মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা কিন্তু বুঝি, এটা হচ্ছে আইডিয়াতে কমে, ঠিক আছে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে এমসিবি বাড়ে, এমসিএইচ বাড়ে, কিন্তু এমসিএইচসি নর্মাল থাকে। কেন থাকে এরকম নর্মাল? দেখা যাক। এই যে মেগালোব্লাস্টিক নর্মাল আরবিসি, এটা এর চেয়ে সাইজ বাড়ে। তো নর্মাল আরবিসিতে যে পরিমাণ হিমোগ্লোবিন থাকে, ধরা যাক 1/3 থাকে, তো এই মেগালোব্লাস্টিকে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে, মানে একটা আরবিসিতে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে, সেই হিসেবে এমসিএইচ বাড়ে। কিন্তু যে পরিমাণ সেল সেই অনুসারে হিমোগ্লোবিনও বেড়েছে, এই জন্য কনসেন্ট্রেশনটা নর্মাল থাকে, সাইজও বাড়ে, কনসেন্ট্রেশনও বাড়ে। মানে একটা ব্যাগের আগে ছিল ধরো 1/3 ফুল, এখন ব্যাগ বড় হয়েছে, ওই ব্যাগের ভিতরে ফ্লুইডও বেশি হয়েছে, তাহলে তো কনসেন্ট্রেশন ঠিক থাকবে, কিন্তু টোটাল আবার অ্যামাউন্ট বেড়ে যাবে। আগে ব্যাগের ভিতরে ছিল যতটুকু, তার চেয়ে অ্যামাউন্ট বাড়ছে, কিন্তু কনসেন্ট্রেশন যদি ব্যাগও বাড়ছে, অ্যামাউন্টও বাড়ছে, এই জন্য কনসেন্ট্রেশন ঠিক আছে, এই জন্য এমসিএইচসি ঠিক থাকে। কিন্তু বাড়ে, এমসিএইচসি বাড়ে কখন? হেরিডিটারি স্প্রোসাইটোসিস বলে একটা কথা আছে। হেরিডিটারি স্প্রোসাইটোসিস কি হয়? এখানে ধরা যাক আরবিসি তৈরি হয়েছে এরকম, এখন এই আরবিসির ডিফেক্ট থাকে, হিমোগ্লোবিনের মেমব্রেন ডিফেক্ট থাকে। তো আরবিসি যখন স্প্লিনের ভিতর দিয়ে যায়, স্প্লিনিক ম্যাক্রোফেজ এটাকে খেয়ে খেয়ে ফেলে মেমব্রেন গুলোকে। তো আরবিসি মেমব্রেন আস্তে আস্তে লুজ হয়, মেমব্রেন আস্তে আস্তে লুজ হলে ধরা যাক এটা আরবিসি এই সাইজের, তো আস্তে আস্তে মেমব্রেন যদি সরে 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 যায়, খেয়ে খেয়ে ছিঁড়ে ছিঁড়ে যায়, তাহলে আস্তে আস্তে আরবিসির সাইজ ছোট হয়ে যাবে, আরবিসি সাইজ ছোট হয়ে যাবে। আমরা জানি নর্মালি আরবিসি বাইকনকেভ ডিস্ক শেপ, মানে আরবিসি চার সাইড দিয়ে হিমোগ্লোবিন থাকে ভালো, মাঝখানে থাকে প্যালোর, সেন্ট্রাল প্যালোর থাকে, কেন? এখানে হিমোগ্লোবিন কম থাকে। কিন্তু আরবিসিটার মেমব্রেন ছোট হইতেছে, মেমব্রেন সরে যাইতেছে, আরবিসি সাইজ ছোট হইতেছে, তো ওই সেম সাইজের ভিতরেই আগে যে পরিমাণ হিমোগ্লোবিন ছিল সেটাকে ধারণ করতে হইতেছে, তার ভলিউম কমে গেছে, কিন্তু হিমোগ্লোবিন তো আগের মতোই আছে। তাহলে আগে যে পরিমাণ চেহারা ছিল, সাইজ ছিল, সেখানে হিমোগ্লোবিন সেন্ট্রাল প্যালোর ছিল, এখন সাইজ ছোট হওয়াতে হিমোগ্লোবিন বেশি ধারণ করতে হইতেছে, মানে সাইজের তুলনায়। এই জন্য তখন আর সেন্ট্রাল প্যালোর থাকবে না, পুরোটা জুড়ে হিমোগ্লোবিন থাকবে, পুরোটা জুড়ে হিমোগ্লোবিন থাকবে। তাহলে এইটার যদি আমরা এমসিএইচসি দেখি, মানে এত বড় তুলনায় হিমোগ্লোবিন ছিল 1/3, তো সাইজ ছোট হয়ে গেছে, ওর তুলনায় ওই পরিমাণ হিমোগ্লোবিন আগের চেয়ে বেশি মনে হবে।
তাই না? একটা বড় ব্যাগে এই সামান্য তলানিতে কিছু হিমোগ্লোবিন ছিল, এখন ব্যাগ ছোট হয়ে গেছে, ওই হিমোগ্লোবিন অতটুকু হিমোগ্লোবিনই তো মনে হবে ব্যাগ ভর্তি, মানে কনসেন্ট্রেশনটা বাড়বে। আর বেশি ভলিউমের তুলনায় এমসিএইচসিটা বাড়বে। এমসিএইচসি যদি আমরা মেজার করতে চাই তাহলে কি দেখবো? আসলে দেখবো যে হিমোগ্লোবিন কেমন, টোটাল হিমোগ্লোবিন কেমন আছে ডিভাইডেড বাই টোটাল ভলিউম কেমন, মানে যে হেমাটোক্রিট বা পিসিভি, এই দিয়ে ভাগ করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? মানে আরবিসির ভলিউমের তুলনায় হিমোগ্লোবিনের মানে কতটুকু ভলিউম, এটার পার্থক্যটা, এটা হচ্ছে কনসেন্ট্রেশনটা, এটার রেশিওটা বের করা হচ্ছে এমসিএইচসি। তাহলে এমসিএইচসি স্পোসাইটোসিসে বাড়বে, হেরিডিটারি স্পোসাইটোসিসে কেন বাড়বে বললাম। এবং হেরিডিটারি স্পোসাইটোসিস সেল স্পোসাইটে এরকম গোল থাকে এবং সেন্ট্রাল প্যালর থাকে না। পেরিফেরাল ব্লাড ফিল্মের মতো দেখবো, সেন্ট্রাল প্যালর পাবো না। এখন লাস্ট যেটা বলবো আরডিডব্লিউ। আরডিডব্লিউ হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড, মানে রেড সেল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েশন অফ মানে মানে এটা আসলে মেইনলি মেজার করে আমরা মানে অ্যানাইসোসাইটোসিস দেখি। রেড সেলের যে সাইজ, কোনটা একটু বড়, কোনটা একটু ছোট, কোনটা একটু বড় ছোট, এই কতটুকু কেমন ভেরিয়েশন আছে সাইজের, যেটাকে আমরা বলি অ্যানাইসোসাইটোসিস। এইটা দেখি আমরা আসলে আরডিডব্লিউ দিয়ে। এটা দেখি এটা মেইনলি আরএনডি বেসিস এনিমেতে অনেক বেশি হয়। তো রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড আমরা দেখবো যে সেলের সাইজের ভেরিয়েশন কেমন, যার ভেরিয়েশন যত বেশি আরডিডব্লিউ তার তত বেশি হবে। এখন আরডিডব্লিউ কেন বাড়ে সাইজ ভেরিয়েশন হইলে? এটা সহজে একটা আমরা সিম্পল একটা গ্রাফ দিয়ে বুঝতে পারি। ধরা যাক একটা গ্রাফ আমরা আঁকতেছি, এদিক দিয়ে আমরা বুঝাইলাম হচ্ছে রেড সেলের ভলিউম, মানে সরি রেড সেলের সাইজ আর কি, মানে সেলের সাইজ। আমরা জানি রেড সেলের 76 to 96 ফেমটোলিটার, ধরা যাক এখানে 60 ফেমটোলিটার, এটা 70 ফেমটোলিটার, এটা 80 ফেমটোলিটার, এটা 90 ফেমটোলিটার, গ্রাফের দিক দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। আর এই হচ্ছে নাম্বার অফ সেল, নাম্বার অফ সেল বুঝাইলাম, বা কত রিলেটিভ নাম্বার, ফ্রিকোয়েন্সি কত, কত মিলিয়ন বা যাই হোক হইলো কত মিলিয়ন সেল এদিক দিয়ে, আর এদিক দিয়ে হচ্ছে সাইজ। তো ধরা যাক কারো ব্লাডে সব সেল মোটামুটি 80 to 90 ফেমটোলিটারের মধ্যে, মানে নর্মোসাইটিক সেল। তো 80 to 90 ফেমটোলিটারের মধ্যে হলে ম্যাক্সিমাম সেল থাকবে এই 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 রিজনটায়। তাহলে একটা যে কার্ভ করি আমরা এরকম, তাহলে দেখা যাবে যে এই সাইজের সেল, ধরা যাক 85, এটা এখানে সবচেয়ে সেল বেশি হচ্ছে 85 এই রেঞ্জে। তো 80 তে কিছু সেল আছে, 90 তে কিছু সেল আছে 90 ফেমটোলিটার সাইজের, কিছু সেল আছে হয়তো 70 ফেমটোলিটার সাইজের, 75 70, কিছু আছে হয়তো 95। তাহলে কার্ভটা হবে এইরকম, ম্যাক্সিমাম সেল কোনটা এই রিজিয়নে 80 থেকে 90 ফেমটোলিটারের মধ্যে। তাহলে কার্ভটার যদি ডিস্ট্রিবিউশন আমরা মানে ওয়াইড দেখি, ধরা যাক এখান থেকে আমি মাপলাম, এটা হচ্ছে ওয়াইড, ওয়াইড, এটা হচ্ছে আরডিডব্লিউ এই পেশেন্টের। এখন আরেকটা পেশেন্ট যদি আমরা দেখি, ধরা যাক তার দিক দিয়ে 60 ফেমটোলিটার, 70 80 90 100 110 এরকম আঁকলাম, এদিক দিয়ে হচ্ছে নাম্বার। এখন তাহলে ধরা যাক মাইক্রোসাইটিক আছে, মানে 60 ফেমটোলিটারের অনেক সেল আছে, আবার 90 ফেমটোলিটারের অনেক সেল আছে, নর্মোসাইটও আছে। তাহলে তার কার্ভটা এখানে একটু বড় হবে, যেহেতু 60 ফেমটোলিটার সেল আছে। আবার এই যে 90 ফেমটোলিটারের আছে, তাহলে এখানে কি আবার বড় হবে, 90 ফেমটোলিটারে থাকবে ম্যাক্সিমাম সেল, আর 60 ফেমটোলিটার ম্যাক্সিমাম সেল, মাঝামাঝি কিছু সেল আছে, এদিকে কিছু আছে, এদিকে কিছু আছে। তাহলে এর যদি আমরা কার্ভটার ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে এখান থেকে এটা তাহলে বড় হবে না? এটা হচ্ছে তাহলে আরডিডব্লিউ বড় হলো না? কারণ যদি ম্যাক্রোসাইটিক থাকে এদিকেও যাইতে পারে, তাহলে আরো বড় হবে। তো এটা হচ্ছে আরডিডব্লিউ। এই মোটামুটি আলোচনা, ইএসএন নিয়ে পরে হয়তো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে আমাদের গ্রুপটাকে ফলো করেন, ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারেন। ধন্যবাদ।